পটল চিংড়ি। এই পটল চিংড়ি নামটা মনে পড়লেই জিভের জল চলে আসে, তাই না? মনে হয় সহজেই কীরকমভাবে বাড়িতে বিয়েবাড়ির মতো পটল চিংড়ি বানানো যায়। চলুন সেটা আজকে দেখে নেওয়া যাক। খুবই সহজ প্রসেস আর খুবই তাড়াতাড়ি হয়ে যায় সামান্য কিছু ট্রিক্স ফলো করলে। আমি স্বর্ণ, আপনারা দেখছেন বঙ্গরত্ন চ্যানেল। আর বঙ্গরত্ন চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। এই পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 200 থেকে 250 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি। এবার পটলগুলো আমি কীরকমভাবে কাটছি সেটা একবার দেখে নিন। ঠিক এরকমভাবে আপনাদেরকে ছাড়িয়ে নিতে হবে পটলটা, আর বা কেটে নিতে হবে। পটলগুলো যদি খুবই বড় বড় হয় তাহলে 3 ভাগ করে নেবেন, আর যদি এরকম সাইজ থাকে তাহলে 2 ভাগ করে নেবেন, তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। চলুন এবার তাড়াতাড়ি ঝটপট করে কেটে নিন। আপনারা ততক্ষণ পটল কাটতে থাকুন, আমি যাই হচ্ছে মাছের বাজারে। বাজারে আমি চলে এসেছি, এখানে দেখতে পেলাম একদম ফ্রেশ চিংড়ি মাছ আছে। আমি এখানে প্রায় 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবার বাড়িতে এসে আলুগুলোও ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে কালচে না হয়ে যায়। এবার এখান থেকে আলুগুলো আমি 2 ভাগ করে নেবো। এবার আপনারা খুব বড় সাইজ হয়ে গেলে সেটা আপনারা 3 ভাগ করে নেবেন, নিয়ে সেটা অবশ্যই জলের মধ্যে দিয়ে রেখে দেবেন, নাহলে কিন্তু কালচে ভাব চলে আসবে। চলুন তাড়াতাড়ি করে এবার আলুগুলোও কেটে নেই। পটলগুলো জলে দিতে বলিনি বলে তার মানে এটা নয় যে জলে দেবেন না, অবশ্যই কিন্তু পটলগুলো জলে দিয়ে দেবেন, নাহলে কিন্তু পটলের যে একটা হালকা কষ আছে সেটা কিন্তু ওপরে বেরিয়ে আসবে, নিয়ে পটলটা কালচে ভাব করে দেবে। আমি এখানে প্রায় 150 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি। আর 150 গ্রাম চিংড়ি মাছটাকে সামান্য একটা বেসিক ম্যারিনেশন করতে হবে, সেটা হচ্ছে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। মাকে জাস্ট 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। তারপর গ্যাসের চুলোয় কড়াটা দিয়ে সরষের তেল দিয়ে দেবো ভালো করে। আমি এখানে প্রায় 50 গ্রাম মতো সরষের তেল দিয়েছি। আর এই সরষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। দেখুন যেরকম ধোঁয়া বেরোচ্ছে, ভালো গরম করে নিয়ে একদম ধোঁয়া বার করে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হালকা একটুখানি কমিয়ে দিতে হবে। এতে কি হয়, সরষের তেলের যে ঝাঁঝালো ফ্লেভারটা সেটা একদম কমে যায়। এবার আপনারা সরষের তেলের বদলে যে কোনো সাদা তেলও দিতে পারেন, অথবা ঘি দিয়েও করতে পারেন। এবার সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আপনারা দিয়ে দেবেন পটলগুলো। এবার পটলগুলোও ভালো করে ভেজে নিতে হবে। পটলগুলো মায়ের সাথে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে যাতে পটলগুলো পুড়ে না যায়। এবার আপনাদেরকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। যতক্ষণ পটল ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা একটা পেস্ট বানিয়ে নিন। পেস্টটা তেমন কিছু না, জাস্ট পোস্ত আর কাঁচা লঙ্কা। এবার আপনারা এখানে পোস্তটা যেরকম খুশি নিতে পারেন, বেশি দিলেও কোনো অসুবিধাটা হয় না। এবার এই পোস্ত আর কাঁচা লঙ্কাটা একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে, এটাই হচ্ছে মেন জিনিস। পটলগুলো ভাজা হয়ে গেলে পটলগুলো একটা আলাদা পাত্রে তুলে নিন। আর ওই তেলের মধ্যে আপনারা দিয়ে দেবেন হচ্ছে আলুগুলো। এবার আলুগুলো আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখিনি, এই কড়াতে দিয়ে দেওয়ার পর হালকা নাড়াচাড়া করে তখন আমি নুন হলুদগুলো দিয়ে দেবো। এতে কী হয়, কালারটা বেশ ভালো আসে আলুর। আলুগুলো চাপা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে যাতে পুড়ে না যায়। আর মায়ের সাথে একটু নাড়াচাড়া করে দিতে হবে। চলুন দেখতে থাকুন আপনারা কীরমভাবে বানাচ্ছি, ঠিক এরমভাবেই করতে হবে। এবার এই আলুগুলো ভাজা ভাজা হয়ে গেলে ওই পটলে রাখা পাত্রের মধ্যে রেখে দেবো, বা আলাদা পাত্রে রেখে দিতে পারেন। এবার ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো যেন একদম কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু একদম রাবারি স্ট্রাকচার চলে আসবে, এতে মুখে রাবারি রাবারি আসবে, অতটা টেস্ট ভালো আসবে না। জাস্ট 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া করেই নামিয়ে নেবেন। দেখুন চিংড়িতে জাস্ট একটা কালার এসছে, তখন আমি কিন্তু এটা তুলে নেবো। এবার এই চিংড়ি ভেজে রাখা তেলের মধ্যে কিছু গোটা ফোড়ন দিয়ে দেবো। আপনারা স্ক্রিনে সাইডে দেখতে পাচ্ছেন কী কী দিয়েছি, ঠিক এগুলো দিয়ে দেবেন। আর এইগুলো থেকে যখন হালকা স্মেল বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে প্রায়
দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার আপনারা যত মিহি করতে পারবেন গ্রেভিটা ঠিক ততটাই ঠিক হবে। আমি এখানে ঠিক এরকমভাবে কুচিয়ে নিয়েছি, এবার আপনারা যেরকম খুশিভাবে কোচাতে পারেন। এবার এই পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে নুন দিলাম, আর নুনটা আপনারা অবশ্যই টেস্ট মতো করে দেবেন। আমি এখানে নুনটা দেওয়ার কারণ হলো যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায়। পেঁয়াজগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে যাতে এর কাঁচা স্মেলটা যেন না থাকে। যদি আপনাদের মনে হয় তেল কম আছে তাহলে আপনারা সাইড থেকে অল্প করে তেল দিতে পারেন, তার জন্য আপনারা এখানে প্রায় 2-3 চামচ মতো তেল দিতে পারেন। মায়ের সাথে কিন্তু এরকমভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচে আদা রসুনের যে পেস্ট আছে ওটা কিন্তু পুড়ে যেতে পারে, বা সেটা পুড়ে গেলে কিন্তু তেতো একটা ফ্লেভার চলে আসবে, সেটা কিন্তু ভালো লাগবে না। এবার যখন দেখবেন ভাজা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে তখন আপনারা এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দেবেন। স্ক্রিনের মধ্যে আপনারা পরিমাণগুলো দেখতে পাচ্ছেন। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আপনারা একটু জলও দিতে পারেন যাতে মশলাগুলো না পুড়ে যায়। এবার যদি তেলের পরিমাণ যদি বেশি থাকে তাহলে জল না দিলেও চলবে, এই ক্ষেত্রে কিন্তু ওভেনটা একদম লো করে দিতে হবে। এবার আমি এটা ভালো করে মাখিয়ে নিলাম। নিয়ে যখন দেখবেন এখান থেকেও হালকা পরিমাণে তেল ছেড়ে দিয়েছে তখন আপনারা এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দেবেন। টমেটো পেস্টটা দিয়ে দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা ফ্লেভারটা যাতে না থাকে, আর যেন ভালো করে তেল ছেড়ে দেয়। তেল ছেড়ে দেওয়া মানেই হচ্ছে টমেটোটা ভালো করে কষানো হয়ে গেছে। চলুন এবার বাকি প্রসেসটা দেখতে থাকুন। আমি এখানে টেস্ট মতো নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়েছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার একটাই কারণ যাতে ভালো কালারটা আসে। এবার আপনারা যদি না পছন্দ করেন তাহলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। এটা আমি জাস্ট ছবি তুলবো ক্যামেরাতে, তার জন্য এটা আমার দেওয়া। এবার একটা আপনাদের সম্পূর্ণ ইচ্ছা, এটাতে টেস্টের কোনো ব্যাপার নেই। অল্প অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখুন ঠিক কীরকম চলে এসছে, কালারটাও চলে এসছে দারুণ। তো এরকম পর্যায়ে আপনাদেরকে নিয়ে চলে আসতে হবে। আর হ্যাঁ, যেহেতু টমেটো দেওয়া হয়েছে দুটো, তার একটা টক ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য আপনারা এখানে সামান্য পরিমাণে একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা সুগার ফ্রি ব্যবহার করেছি। এবার আপনারা টেস্ট মতো একটু মিষ্টি ব্যবহার করতে পারেন। দেখুন মশলাটা থেকে কীরকম তেল ছেড়ে দিয়েছে, মানে হচ্ছে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়ে গেছে। আবার হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে আবার একটু জল দিলাম যাতে একদম নিচে বসে না যায়, নিয়ে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। আচ্ছা বলে রাখি, এখন কিন্তু ওভেনটা একদম লো ফ্লেমে করে রেখে দেবেন, একদম হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেম করবেন, তাতে কি হবে তার নিচটা কিন্তু পুড়ে যেতে পারে। এবার যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি এখানে কিন্তু ভাজা পটল আর আলুটা দিয়ে দিলাম। নিয়ে এই দুটোকেও ভালো করে মাখিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর আলু পটল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কিন্তু বেশ ভালো পরিমাণে জলটা দিয়ে দিলাম। একদম বেশি জল দেবে না যাতে কিন্তু পাতলা হয়ে যাবে। আমি যেহেতু আলু পটলের তরকারিটা সেমি গ্রেভি বানাবো তার জন্য আমি এখানে মিডিয়াম জলটাই দিয়েছি। এবার আপনারা আপনাদের আন্দাজ মতো করে জলটা দিয়ে দেবেন। যেহেতু আলু আর পটলগুলো ভাজার সময় আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছিলাম, মানে সিদ্ধ করে নিয়েছিলাম, তার জন্য এখন আমি বেশি জল দিয়ে ফোটাচ্ছি না, জাস্ট অল্প পরিমাণে জল দিয়েছি, মানে মিডিয়াম পরিমাণে জলটা দিয়েছি। জল দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা বলে রাখি, আমি এই যে খাবারটা 4জনকার জন্য বানিয়েছি তার জন্য আমি পরিমাণগুলো বলে দিয়েছি। এবার আপনারা যখন বানাবেন, যদি বেশি জনের জন্য বানান তাহলে এর পরিমাণগুলো একটু বেশি হয়ে যাবে।
এবার ভালো করে মাখানো হয়ে গেলে এবার আমি এখানে প্রায় হাফ লিটার মতো জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আচ্ছা, এক্ষেত্রেও বলে রাখি, ওভেনটা কিন্তু আপনারা কখনোই মিডিয়াম ফ্লেম করবেন বা হাই ফ্লেমে করবেন না, এটা একদম লো ফ্লেমের মধ্যেই রেখে দেবেন। আর পারলে চাপা দিয়ে দেবেন 2-3 মিনিটের জন্য। যখন এরকমভাবে ফুটতে শুরু করবে তখন আপনারা এখানে বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা যেটা আছে সেটা দিয়ে দেবেন। এটা দেওয়ার পরেই সম্পূর্ণ টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। আপনারা টেস্ট করে নুন আর ঝালটা একবার দেখে নেবেন কীরকম টেস্ট আসছে। পোস্তটা দিয়ে দেওয়ার পরেও ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় গ্রেভির পরিমাণটা অনেকটাই কমে গেছে তাহলে আপনারা এখানে আর একটুখানি জল দিয়ে দিন। যদি ভাতের সঙ্গে খেতে চান তাহলে এরকম গ্রেভি ঠিক আছে, আর যদি ফ্রাইড রাইস বা পোলাওয়ের সঙ্গে খেতে চান তাহলে আর একটুখানি কম গ্রেভি হলেও কোনো ব্যাপার নেই। এবার একটু নাড়াচাড়া করে ওভেনটা একদম লো করা যেহেতু আছেই, এবার আমি এখানে জাস্ট 5-6 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। দেখুন তেলটা কীরকম ছেড়ে দিয়েছে। আমাদের পটল চিংড়ি একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট নামিয়ে নেওয়ার পালা। পটল চিংড়ি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি এখানে গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। ঘিটা দিলে একটা আলাদাই টেস্ট চলে আসে আর সেন্টও চলে আসে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, আর অবশ্যই এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, আর নিজেদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। চলুন আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।